ওকে, তাহলে আমরা কি ক্যাথেটারাইজেশন প্রক্রিয়াটা দেখছিলাম, তাই না? দেখেন এটা হচ্ছে কি ক্যাথেটার টিউব। আপনারা শুধু প্রসিডিউরটা জানলে না, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাথেটার টিউব। আপনাকে মনে রাখতে হবে যে কতটুকু পুরুষের ক্ষেত্রে আমরা কি কতটুকু পুরুষের ইউরেথ্রাটা কতটুকু লম্বা। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা একটু লিখে নেন, এই জিনিসগুলো আগে আমরা দিয়ে দিই, তারপরে প্রসিডিউরটা একেবারে সহজ। দেখেন এটা তো হসপিটালের আয়া বোয়া যারা তারা এটা করে, ঠিক আছে? আপনাদের লেভেল থেকে এটা করার কোনো সমস্যাই না, ঠিক আছে? একটু জাস্ট লিখেন যে কোন ক্যাথেটার কার কার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লেখেন একটু পলিস ক্যাথেটার, এটা একটু খাতায় লিখে নেন, ঠিক আছে? ঠিক আছে, পলিস ক্যাথেটার, সাইজ অ্যান্ড কালার। ঠিক আছে, কালার কোড আমরা দেখবো কি কালার দেখে চেনা যায় ক্যাথেটারটা। এখানে দেখেন কালার কোড কোথায় থাকবে, এই অংশে, ঠিক আছে? এটা কি রেড পিঙ্ক কালার বা রেড কালার। এটা লিখেছেন এসবিসি নাকি এনবিসি ক্যাথেটার সাইজ SIJT, সাইজ অ্যান্ড কালার কোড। ঠিক আছে, তাহলে আমরা নাম্বার 1 আমরা যেটা লিখতেছি সেটা একেবারে বাচ্চাদের জন্য। হ্যাঁ, দেখেন সাইজ এইভাবে আপনি লেখেন, সাইজ অ্যান্ড ফ্রেঞ্চ 6 গ্রেড। হ্যাঁ, গ্রেস কি 6, ঠিক আছে? এটা সাইজটা কত 6 গ্রেজের। এর আগে আমরা ক্যানোলাতে গ্রেসটা পড়ছি, তাই না? তাহলে 6 গ্রেস। 2 নাম্বার হবে কি কালার, কালার হবে ব্রাউন। ঠিক আছে, তাহলে এই কালারটা কি থাকবে 6 গ্রেজেরটা ব্রাউন কালার থাকবে। নাম্বার 3 ইউজের ক্ষেত্রে 1 to 4 ইয়ার, মানে 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এই গ্রেজের ক্যাথেটারটা কি ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে ক্যাথেটার গ্রেজের জন্য আমার একটু মনে রাখতে হবে সাইজ অ্যান্ড ফ্রেঞ্চ। অনেক জায়গায় কি ক্যাথেটারের এই ক্রিয়াটাও লেখা থাকে, তাহলে ফ্রেঞ্চ যদি 6 লেখা থাকে 6 ফ্রেঞ্চ, আমরা কি বুঝবো? গ্রেজ। হ্যাঁ, বলবো যে কি এটা হচ্ছে 6 গ্রেজের। কোনো জায়গায় গ্রেজ লেখা থাকতে পারে, কোনো জায়গায় কি ফ্রেঞ্চ লেখা থাকতে পারে। ওকে, 1 থেকে 4 বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এই সাইজের ক্যাথেটার কি ব্যবহার করতে হবে। হ্যাঁ, কালার হচ্ছে ব্রাউন। এই যে এটার কালার কি থাকবে 1 থেকে 4 গ্রেজের ইয়ারের কালার কি ব্রাউন থাকবে। ঠিক আছে, ওকে। দেখেন সিরিয়াল নাম্বার 202। হ্যাঁ, এটা হচ্ছে গ্রেজ হচ্ছে 8। কত? গ্রেজ হচ্ছে 8, কালার হচ্ছে ব্ল্যাক, আর এই ইয়ার হচ্ছে কত 5 to 7। ঠিক আছে, সাইজ অ্যান্ড ফ্রেঞ্চ কত 8 গ্রেজ। তাহলে 8 গ্রেজের ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কি ব্ল্যাক কালারের হবে। এটা কত বছর বয়সী বাচ্চাদের করা যাবে? হ্যাঁ, 5 থেকে 7 বছর। তাহলে বাচ্চার বয়স যদি 5 থেকে 7 বছর হয়, আপনি তাকে কোন গ্রেজের ক্যাথেটার দিয়ে ক্যাথেটারাইজেশন করবেন? 8 গ্রেজের। ওই দেশের সাথে মিল থাকতে পারে। অনেক সময় গ্লোবালাইজেশনের জন্য থাকে, অনেক সময় কি কোনো জিনিস আলাদা আলাদা ভাবে থাকে। ঠিক আছে, সুনির্দিষ্টভাবে। এতটুকু ক্লিয়ার? তাহলে সাইজ যদি হয় 8 গ্রেজের, তাহলে কি কালার হবে ব্ল্যাক, ইউজ হবে কত 5 থেকে 7 ইয়ার। নেক্সট ওয়ান দেখেন, গ্রেজ হচ্ছে কত 10। তাহলে 10 গ্রেজের ক্যাথেটার বা 10 ফ্রেঞ্চ ক্যাথেটারের কালার কত হবে? গ্রে। ব্ল্যাকের পরে কি গ্রে কালার। গ্রে কালার যদি হয় কত বছর বয়সী? 8 থেকে 11, 8 to 11 ইয়ার। তাহলে 8 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের জন্য কি হবে? 8 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের জন্য কি কালার হবে? গ্রে কালার হবে। এতটুকু ক্লিয়ার? শুধু আপনি একটার পর একটা লিখে যান, প্রত্যেকটা আলাদা করে লিখতে হবে না, পাশে কমাতে লিখে গেলেও কিন্তু হয়ে যায়, কারণ সাইজ তো একই জিনিস। এরপর দেখেন আমরা শুধু যেগুলো মোস্টলি ইউজ সেই কয়েকটাই আপনাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এটা গেল। এখন আসলে অ্যাডাল্টদের ক্ষেত্রে
12 গ্রেজের ক্ষেত্রে হবে হোয়াইট সাইজ হবে 12 থেকে 14 ইয়ার। ওকে, 12 থেকে কত? 14 ইয়ার। তাহলে 12 গ্রেজের ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে কত? 12 থেকে 14 ইয়ার। নেক্সট ওয়ান দেখেন 14 গ্রেজের, গ্রেজ কত? 14। কালার কত? গ্রিন। কালার কত? গ্রিন। 15 থেকে 18, 15 টু 18, ঠিক আছে? তাহলে 15 থেকে 18 বছর বয়সী মানুষের জন্য আমরা যে ক্যাথেটার ব্যবহার করব সেটা কি? 14 গ্রেজের হবে, ঠিক আছে? তাহলে আমার কাছে যে বাচ্চাটা আসছে বা যেটা আসছে সেটার বয়স যদি কত হয়, বয়স লিমিট যদি কত হয়, 15 থেকে 18-র মধ্যে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কি ক্যাথেটার সাইজ কি হবে? 14 গ্রেজের, ঠিক আছে? একটু কিছু জিনিস মনে রাখতে হবে, তা না হলে কি পিন মানে কি একেবারে পয়েন্টেড করে কোথাও রেখে দিতে হবে যেন কি চোখের সামনে পড়ে যায়। এই গ্রেজের হবে, আস্তে আস্তে ইউজ করতে করতে কি মুখস্থ হয়ে যাবে। এরপরে 16 গ্রেজের ক্যাথেটার হবে অরেঞ্জ। এটা ব্যবহার করা হবে 19 থেকে 26, তার মানে এখান থেকে শুরু হচ্ছে কি অ্যাডাল্ট 19 থেকে 26 এজ, ঠিক আছে? 19 থেকে 26 বছর বয়সী মানুষের জন্য যে ক্যাথেটার সেটা হচ্ছে কত গ্রেজের? 16 গ্রেজ। আচ্ছা, এরপরে হচ্ছে 18 গ্রেজ, 18 গ্রেজের ক্ষেত্রে কালার হবে রেড। কালার কি? রেড। এটা সাধারণত ব্যবহার করা হয় 27 থেকে 35, 27 থেকে 35 ইয়ার, ঠিক আছে? লাস্ট ওয়ান, এটাই শেষ। এরপরের গুলো রেয়ারলি ব্যবহার, মানে খুবই কম ব্যবহার করা হয়, স্পেসিফিক ছাড়া ব্যবহার করা যায় না, ঠিক আছে? 20 গ্রেজের হবে ইয়েলো। এটা হবে কত? 36 থেকে 50, 36 টু 50 এস, মানে এটা দিয়ে কি বাকি কাজ চালানো যাবে, তাই না? এরপরে আছে কি 22 গ্রেজের আছে, 24 গ্রেজের আছে, 28 গ্রেজ পর্যন্ত কি আছে। তবে মোস্ট কমনলি ইউজ হচ্ছে কত? 14, 16, 18, 20। এই চারটা আপনারা শুধু মনে রাখবেন, 14, 16, 18, 20। এই চারটা হচ্ছে কি মোস্ট কমনলি ইউজড ক্যাথেটার, ফলিস ক্যাথেটার যেটা আমরা বলতেছি। এতটুকু ক্লিয়ার? মোস্ট কমনলি ইউজড ফলিস ক্যাথেটারের ভিতর কি আছে? 14, 16, 18, 20, ঠিক আছে? তাহলে 14 গ্রেজের ক্যাথেটার আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করলাম? 1 থেকে 4 বছর বাঁচবে 6 গ্রেজেরটা ব্যবহার করছি, 1 থেকে 4 গ্রেজের, 15 থেকে 18 ব্যবহার করছি। এরপরে কি 16 গ্রেজেরটা? 19 থেকে 26, 19 থেকে 26, 18, 35, তারপরেরটা 35 থেকে 50, 36 থেকে 50, ঠিক আছে? এগুলো কি কমনলি ইউজড। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটুকু জিনিস না রাখলে প্রবলেম, এটা আমাদের জানা দরকার। নিড টু নো যে পুরুষের ক্ষেত্রে তো আমরা জানি, পুরুষের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা এবং কি বীর্য নিঃসরণের রাস্তা বা সিমেন ইজেকশনের রাস্তা কি সেম, তাই না? বাট মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেম না। মহিলাদের ক্ষেত্রে বাচ্চা প্রসবের রাস্তা এবং প্রস্রাবের রাস্তা কি আলাদা। তাহলে আমাকে কি বুঝতে হবে যে আমি ক্যাথেটারটা কোন রাস্তায় দিচ্ছি। যদিও কি আমি যদি নাও এটা ইউজ করি, তারপরেও যাকে আমি দিব তাকে এটা আমাকে বুঝাই দিতে হবে যে ক্যাথেটারটা কি কোন রাস্তায় যাবে, ঠিক আছে? এটা বাচ্চা প্রসবের রাস্তায় যাচ্ছে নাকি প্রস্রাবের রাস্তায় যাচ্ছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যদি এটা ভ্যাজাইনাল ক্যাভিটি হয় তাহলে কি প্রস্রাবের রাস্তাটা উপরের দিকে থাকবে, বাচ্চা প্রসবের রাস্তাটা কি নিচের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে এই প্রস্রাবের রাস্তাতে কি যাবে? ক্যাথেটার যাবে। আর পুরুষের ক্ষেত্রে কি? পুরুষের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কি পেনিসের মাঝখানে যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কি ক্যাথেটারটা আসবে। ক্লিয়ার? এখন আমাদের সাইজটাও ইম্পর্টেন্ট, কোন সাইজের ক্যাথেটার কাকে দেওয়া লাগে এটাও আমাদের জন্য কি
ইম্পর্টেন্ট। কিসের জন্য? কারণ কি বয়স অনুযায়ী পুরুষের পেনিসের সাইজ কি আলাদা হয়, এবং কি আমাদের যে ইউরেথ্রা আছে ইউরেথ্রার সাইজটাও কি আলাদা হয়। তাহলে আমি যদি একটা বাচ্চাকে 18 গেজের ক্যাথেটার দিই কি হবে? ওখানে প্রচন্ড রকমের ইনফ্লামেশন হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা? আবার দেখেন পুরুষের ক্ষেত্রে আমরা কতটা ঢুকাবো, মহিলাদের ক্ষেত্রে আমরা কতটা ঢুকাবো, এটাও কিন্তু আমরা বললাম। মহিলাদের ক্ষেত্রে কি, মহিলাদের ইউরেথ্রাল ক্যাভিটির সাইজটা কি 4 সেন্টিমিটারের মতো, তাই না? আর পুরুষের ক্ষেত্রে এই ক্ষেত্রে কত? প্রায় 20 সেন্টিমিটারের মতো। ঠিক আছে, তাহলে পুরুষের ক্যাথেটারের লাইনটা কি হবে? নরমালি বেশি হবে। ঠিক আছে, রেদার দেন মহিলার তুলনায়। এখন আমরা বুঝবো কি না ক্যাথেটার আমাদের ইউরিনারি অর্থাৎ ব্লাডারের ভিতরে কি গিয়েছে কিনা। সহজ কথা, ক্যাথেটার গেলে কি হবে? ইউরিন নিঃসরণ হয়ে আসবে। ঠিক আছে, ক্যাথেটার গেলে ইউরিন নিঃসরণ হয়ে আসবে। এরপর আমাদের কাজ কি? ক্যাথেটারটা ওই জায়গাটায় ফিক্সড করে দেওয়া। তারা হলে কি এটা বের হয়ে আসবে। ক্যাথেটারটা ফিক্সড করে দেওয়ার জন্য এখানে কি, এখানে একটা বেলুন সিস্টেম আছে। ঠিক আছে, ওই বেলুনের ভিতরে আমরা দেখাবো তো, হ্যাঁ বেলুন সিস্টেম আছে এটার ভিতরে। এই বেলুনের ভিতরে কি আমরা একদম নির্দিষ্ট অ্যামাউন্টের কি ঢুকাই দিব? ফ্লুইড ঢুকাই দিব। ফ্লুইড ঢুকাবো আমরা। ঠিক আছে, নর্মাল স্যালাইন এই জাতীয় জিনিসগুলো কি ঢুকাই দিব। ঢুকাই দিলে বেলুনটা কি হবে? ফুলে যাবে। বেলুনটা যদি ফুলে যায় তখন আর এটা কি হবে না, টানলেও বের হবে না। তার মানে কি আপনি যখন ক্যাথেটার রিলিজ করবেন তখন এটা টানলেও বের হবে না। আর যদি ওইভাবে বের করেন তাহলে কি ভিতরে ইউরেথ্রাইটিস হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে ইউরিনারি ব্লাডারও বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ডাইরেক্ট লাইনও কি হয়ে যেতে পারে, তাই না? তার মানে বেলুন যখন আমি বের করব তখন আবার আমাকে যতটুকু অ্যামাউন্টের ফ্লুইড আমি ঢুকিয়েছি ঠিক ততটুকু অ্যামাউন্টের ফ্লুইড আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ সিরিঞ্জ দিয়ে ঢুকাতে হবে। ঢুকাবেন সিরিঞ্জ দিয়ে, মুখ দিয়ে টেনে বের করবেন? সিরিঞ্জ দিয়ে অফকোর্স কি সিরিঞ্জ দিয়ে বের করবেন, তাছাড়া বেরো হবে না। ঠিক আছে, আমরা দেখাবো এটা। ওকে, আমরা ক্লাস শেষ করি আগে। ঠিক আছে, সব কিছুর আগে ক্লাস শেষ করার পর আপনি ইউজ টাইম পাবেন। আচ্ছা, ক্যাথেটারে আমরা যে ড্রেসটা বললাম কালার কোডটা মনে আছে আপনাদের? কালার কোডটা থাকবে কোথায়? এটার গায়ে। কালার কোড কিন্তু এটার গায়ে থাকবে না। এটা হচ্ছে কি ইউরিন ব্যাগ, তাই না? এটা হচ্ছে ব্যাগ। এই ব্যাগে কি এক সাইড দিয়ে ইউরিন আউটপুট, এক সাইড দিয়ে ইউরিন কি ইনপুট। এখন আউটপুট যখন করবেন তখন কি করতে হবে? এটা দেখেন এখন কিন্তু এর ভিতর থেকে কিছু বের হবে না, বাট আমি যদি আচ্ছা এখন বের হবে, আমি যদি এটা এমন করে দিই এখন আর কি কোনো ইউরিন বের হবে না। ঠিক আছে, ইউরিনের ভিতর আটকে গেছে, তখন এটা ভরে যাবে ইউরিনে। তখন আমরা কি করব? জাস্ট এটা নিয়ে কি করতে হবে? এটা একটু ভিতর দিকে ঢুকাই দিলে ছিদ্র হয়ে যাবে, এটা কি ছিদ্রতে পড়ে যাবে। আবার আমি এটা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তার মানে এটা কি ব্যবহারযোগ্য, বারবার কয়েকবার ব্যবহার করতে আপনি পারবেন। এটাকে আমাকে কি করতে হবে? জাস্ট ক্যাথেটারের যে জায়গাটাতে কি ভিতর থেকে ইউরিন আউটপুট হয়ে আসছে সেটার এখানে কি করতে হবে? লাগায় রাখতে হবে। এই রোডে কি হবে? ইউরিনটা আসবে। এই রোডে কখনো ইউরিন যাবে না। এই রোডটা হচ্ছে ওই যে আমরা যে বেলুনের কথা বললাম সেই বেলুনের জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল ক্যাথেটার। এখন এটা আপনি কি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন, আপনি কি নিচে রাখতে পারেন, যদি রুগী শরীরে রাখতে হয় শরীরে রাখেন। এটা ডিপেন্ড করতেছে যে ওই সময় রুগীর কন্ডিশন কি, রুগী কোন জায়গায় আছে। ঠিক আছে, বিভিন্ন ওয়েতে এটা আপনি কি রাখতে পারেন। নিচু করে রাখলে মানে স্বাভাবিক নিচু, আপনি এটা যদি নিচু করে না রাখেন উপর করে রাখেন তাহলে কি প্রস্রাবের এত প্রস্রাবটা তো অটোমেটিক হবে যাচ্ছে, এটা নিচেই রাখতে হবে যেন ভিতর থেকে কি প্রস্রাব আসলে প্রস্রাবের যে চাপটা আসে সেই চাপটা আর কি তার থাকবে না। কারণ কি প্রস্রাব ইউরিনারি ব্লাডারে আসবে, আর এখানে কি যে ছিদ্রগুলো আছে, দুইটা ছিদ্র আছে, এই ছিদ্রতে কি হবে? প্রস্রাবে সেটার ভিতরে কি ধীরে ধীরে জমা হতে থাকবে। ঠিক আছে, এখন আমি আগে সিলেক্ট করব কি কালার কোড। ঠিক আছে, অথবা সিলেক্ট করব গ্রেস এবং এজ। আমি ধরতেছি একজন অ্যাডাল্ট করতেছি যার বয়স হচ্ছে কত 19 থেকে 26-এর মধ্যে। ঠিক আছে, তাহলে তাকে আমরা কত গ্রেজেরটা দিব? সাধারণত 16 গ্রেজেরটা দিব, তাই না? 16 গ্রেজের। আবার যদি চিন্তা করি 26 থেকে 35 তাহলে আমরা কত গ্রেজের দিব? 18 গ্রেজেরটা কালার কোড কি রেড কালার, তাই না? তাহলে এটা দেখেন 18 গ্রেজের একটা ক্যাথেটার, কালার কোড কি রেড কালার। ঠিক আছে, এটা কোথায় লেখা থাকবে এটা কোন গ্রেজের? আপনি যে ক্যাথেটারটা কিনবেন সেই ক্যাথেটারের গায়ে কি এটা স্পষ্ট করে লেখা থাকবে। এটা দেখেন কালার কোড। ঠিক আছে, গ্রেস। এই যে এখানে দেখেন 18 ফ্রান্স লেখা, তাই না? আমরা কিছুক্ষণ আগে বলছি
তার মানে 18 গ্রেজ, এটা কালার কোড, এখানে কোড দেওয়া আছে, যে কোডটা হবে রেড কালারের। ঠিক আছে, আসলে কি মেইন কথা কালারের বিভিন্ন রকম কোড থাকে, তাই না? ওই কোড অনুযায়ী এটা হচ্ছে কি রেড কালারের। ঠিক আছে, এখন 18 গ্রেজের ক্যাথেটারটা আমরা কাদের জন্য ব্যবহার করি? 26 থেকে 26 থেকে বা 27 থেকে কত 35, তাই না? এটা কোন ক্ষেত্রে? মনে করেন একটা 27 বছর বা 34 বছর বয়সী মানুষের কি পিত্ত পাথরের অপারেশন হয়েছে, তাহলে এখন তাকে কি ক্যাথেটার পরাইতে হবে? কোন গ্রেজেরটা পরাবে? এই গ্রেজেরটা। ঠিক আছে, অথবা আপনি বাসায় গেছেন, এমন একজনের বাসায় যার পেট ফুলে কষ্ট হচ্ছে, খুব মহিলার বা পুরুষের, তার কি প্রস্রাব রিলিজ হচ্ছে না। ঠিক আছে, এখন পেটের অবস্থা যদি খারাপ হয়, আপনাকে প্রাথমিকভাবে কাজটা কি করতে হবে? যেভাবে হোক ওনার কি প্রস্রাব ইউরিনটা বের করে দিতে হবে। ইউরিন বের করার জন্য আপনাকে কি এই ক্যাথেটারটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসেন কিভাবে আপনি ব্যবহার করবেন। দেখেন, এটা যদি আপনি ডাইরেক্টলি কারোর ইউরেথ্রাল ক্যাভিটিতে দিতে চান, কি হবে? ইউরেথ্রাল ক্যাভিটিতে বিভিন্ন রকম ইনফ্লামেশন হবে। তাহলে এটাকে আপনাকে কিভাবে দিতে হবে? অবশ্যই এটাকে আপনাকে কি পিচ্ছিল করে নিতে হবে। এমনি এটা রাবারি পিচ্ছিলই আছে, কিন্তু এরপরেও কি এটাকে পিচ্ছিল করে নিতে হবে। এমন উপাদান দিয়ে পিচ্ছিল করে নিতে হবে যেটা কি সাময়িক কি অনুভূতি নাশক। ঠিক আছে, সাধারণত আমরা কি করব? এই যে এটা জেল দেখতেছেন জ্যাসোকেন, ঠিক আছে, বা লিডোকেন জেল দিয়ে, হ্যাঁ আমরা কি করব? হ্যাঁ, লোকাল অ্যানেস্থেসিয়া। এটা ব্যবহারের জন্য এটা কেন দিছে? কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় কেন? যাদের পাইলস আছে, পাইলস যখন পায়খানা করতে যায় তখন কি হয়? অ্যানাল ক্যানালে তীব্র ব্যথা হয়। ওই ব্যথাটা প্রাথমিকভাবে দূর করার জন্য কি এই অংশটা কি দেওয়া হচ্ছে, যেটা দিয়ে সে কি ভিতরের দিকে জ্যাসোকেন জেলটা দিয়ে দিবে। বাট এখন আমরা যেটা কারণে ব্যবহার করতে, সেটা কি হবে? অবশ্যই কি হ্যান্ড গ্লাভস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি জ্যাসোকেন নেবেন পর্যাপ্ত, নিয়ে কি করবেন? আপনি দেখবেন যে পুরুষের ক্ষেত্রে কতটুকু লাগে, পুরাটাতে মাখতে হবে না। পুরুষের ক্ষেত্রে কতটুকু লাগে আমরা বললাম, অ্যাভারেজ কত? 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার কতটুকু হবে বলেন? 20 সেন্টিমিটার কতটুকু হবে? স্কেলটা আনেন, একদম অ্যাকুরেট মেপে দেখাই। হুম, স্কেলটা দেন। 3.5 ইঞ্চি আমার অনেক। লম্বাটা না, ওইটা না স্যার। জি, দেখে কত সেন্টিমিটার? স্যার এটা না, একটা লম্বা, এটা না, এটা না, ওইটা আগেরটা। হ্যাঁ, এটা 7.8 ইঞ্চি। 7.8 7 ইঞ্চি। আচ্ছা, এটা দেখি স্কেল করা আছে? 7.8 স্যার। স্কেল করা আছে? তাহলে ওই যে ছোটটা নিয়ে আসেন, ছোটটা স্যার, ছোটটা দেন। ছোটটা দেন, ছোটটা। নাই, এটা তো আপনার গলপাটা ভিতর বাইরে গল ব্লাডার আসবে কেন এখানে? না, একদম পাতটা 20 সেন্টিমিটার যে পাত। হ্যাঁ, এটা গল ব্লাডার আসবে কেন এখানে? সরি, গলপাটা না, ইউরিনের ব্লাডার। হ্যাঁ, ইউরিনের ব্লাডার। আচ্ছা, সেন্টিমিটার আমরা বলতেছি কি 20 সেন্টিমিটার ম্যাক্সিমাম। 7.87 ইঞ্চি। দেখেন, এই পর্যন্ত কিন্তু আমাদের পুরুষের জন্য। ঠিক আছে, আমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত নেই, তাহলে এই পর্যন্ত, এইটুকু পর্যন্ত আমরা কি বলতে পারি? 20 সেন্টিমিটার পুরুষের জন্য, আর মহিলার জন্য 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কিন্তু এইটুকু বুঝলাম 4 সেন্টিমিটার, কিন্তু 4 সেন্টিমিটার বলে তার ভিতরে গেল কিনা বুঝবো কিভাবে? যদি ভিতরে ঢুকে কি ইউরিন আউটপুট হওয়া শুরু করে। ছিদ্র যেহেতু আছে, আউটপুট হওয়া শুরু হবে। বেলুনটাকে আমি শুধু করবো ফিক্সড করার জন্য। ঠিক আছে, আমি তো বেলুন দিয়ে তার ভিতরে ঢুকাতে পারবো না, তাই না? বেলুনটা আমি দিব কি ফিক্সড করার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন মোটামুটি ভাবে কি 20 সেন্টিমিটার পর্যন্ত আমরা বললাম না? পুরুষের জন্য কি 20 সেন্টিমিটার, এতটুকু জায়গা আপনাকে কি করে নিতে হবে? জ্যাসোকেন দিয়ে পুরোপুরি ভাবে এটাকে পিচ্ছিল করে নিতে হবে। ক্লিয়ার? পিচ্ছিল করে নেওয়ার পরে কি, নেওয়ার পরে আপনার সুবিধা মতো জায়গায় কি, এটা যদি আমাদের কি পেনিস হয়ে থাকে, সুবিধা মতো ভাবে পেনিসটা ধরে শুধু এটা কি করতে হবে? ভিতরে ভরতে হবে। ঠিক আছে, ভিতরে ভরতে হবে। যখন ভিতর পর্যন্ত ভরে যাব, একদম লাস্ট পর্যন্ত গেলে কি হবে? ইউরিনারি ব্লাডারে ঢুকলে এই দিক থেকে কি আসবে? ইউরিন আউটপুট শুরু হয়ে যাবে। তারপরে একটু ঢুকিয়ে কি করবো আমরা? বেলুনটা ওপেন করে দিব ফ্লুইড দিয়ে। ঠিক আছে, কিভাবে বেলুনটা ওপেন করে এটা একটু দেখেন। তাহলে স্যার কালার কোড অনুসারে এটা মেলের জন্য। মেল ফিমেল সবার জন্য সেম, কিন্তু কথা হচ্ছে
পেনিট্রেশন লেন্থটা হ্যাঁ, পেনিট্রেশন লেন্থটা হবে মহিলাদের জন্য কম, ঠিক আছে? 4 সেন্টিমিটার। আমরা এতটুকু পরিমাণ জ্যাসোগেন দিলেই কি হয়ে যাচ্ছে, কিন্তু পুরুষের জন্য আমাকে কি জ্যাসোগেনটা এই পর্যন্ত আর ওর 8 ইঞ্চি 8 ইঞ্চি 7 ইঞ্চি 7.5 ইঞ্চির মতো আসবে প্রায়। তাহলে এতটুকু পর্যন্ত কি আপনাকে জ্যাসোগেন কতটুকু মাখবেন এটা ডিপেন্ড করতেছে, কারণ এটা তো এই পর্যন্ত ঢুকবে ভিতরে, আর এটা ঢুকবে অনলি এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত জ্যাসোগেন, যে এই জন্য মনে করেন আপনি এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত জ্যাসোগেন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্পেসিফিক অ্যামাউন্ট পর্যন্ত দিলে হবে। ওকে, এখন দেখেন কিভাবে বেলুনটা দেখায়। আমরা প্রথমে কি 10 ml এর সিরিজ নেবেন, ঠিক আছে? 10 ml বা কি 5 ml, 5 ml হচ্ছে 10 ml ভালো হয়, এখানে তো 5 ml আছে আমাদের। হ্যাঁ, 5 ml এর সিরিজ নিয়ে কি নরমাল স্যালাইন অথবা কি আমাদের এখানে নরমাল স্যালাইন আছে, যেহেতু আমরা নরমাল স্যালাইনে করবো। নরমাল স্যালাইনে কি আমরা এদিকে নিয়ে লিখব, আর আপনারা কি করবেন ওই সময় ওয়াটার ফর ইনজেকশন একটা স্যালাইন পুরো সিদ্ধ করবেন নাকি, ওয়াটার ফর ইনজেকশন আছে না, ওয়াটার ফর ইনজেকশনটা ভেঙে কি ওইটা দিয়ে করবেন। ওকে, ঠিক আছে? তাহলে এটা কি ফ্লুইডটা, এটা আমরা নরমাল স্যালাইন দিলাম, আমাদের অ্যাভেলেবল আছে যেহেতু, তাই না? আপনারা কিন্তু নরমাল স্যালাইনে দিতে হবে এমন না, আপনার কিন্তু এমন জিনিস দিতে হবে যেটা মোটামুটি কি বিশুদ্ধ, নরমাল যে কোনো পানি দিলে হবে না। তাহলে এটা বাদ দিয়ে আপনি যদি ইউজ করতে চান সহজভাবে, সেটা কি হয় ওয়াটার ফর ইনজেকশন, ঠিক আছে? ওয়াটার ফর ইনজেকশন আমরা চিনি সবাই, তাই না? এরপরে কি দেখেন, আমাদের তো বলছি দুইটা লাইন, ঠিক আছে? একটা লাইন কিসের জন্য দিচ্ছে, একটা লাইন দিচ্ছে বেলুনটা ছিদ্রের আগে স্বাভাবিক, বেলুনটা ছিদ্রে আগে না থাকলে কিভাবে হবে, ঠিক আছে? এটা আমরা জাস্ট এখানে কি করব, সেট করব। এটা আমরা জাস্ট এখানে সেট করে নিব, ওইখানে যেরকম ছিল এটা কি একইভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে কি হবে, আমরা যখন এখান থেকে পানি দিব, ঠিক আছে, পানিটা আরেকটা লাইন এখানে কি বেলুনে চলে যাবে, দেখেন ওটা আরেকটা লাইন আরেকটা লাইনে যাবে, দুটো ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা ভিতরে রেখে দেওয়া যাবে না, ভিতরটা কি বায়ু নিরোধক, এখন এটাকে আমরা খুলে ফেলতে হবে। খুলে ফেলার পর এই যে বেলুনটা হলো, এখন দেখেন আমরা 10 ml দিব পানি, ঠিক আছে? আমরা পারলে কি আরো 5 ml দিতে পারবো, 5 ml দিলাম ধরেন 5 ml 10 ml আমরা পানি দিব ভিতরে, ঠিক আছে? আমরা 10 ml পানি দিলে সুবিধা হবে, ঠিক আছে? এইটুকু দিলেও যথেষ্ট, কারণ এখন কি এই যে চিকন ছিদ্র বলতে এখন কিন্তু এটা কি বের হয়ে আসবে না। এটা আর বের হয়ে আসবে না। এখন এটাকে যদি আপনি টানেন কোনো কষ্টের জন্য, ঠিক আছে, ছিঁড়ে বের হয়ে যাবে এবং এটা আপনার জন্য ইনফেকশন হওয়ার চান্স থাকবে। তাহলে এটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে, পানিটা আবার বের করতে হবে। পানিটা বের করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট সিরিঞ্জটাকে এই জায়গায় লাগালেই হবে। সিরিঞ্জটা এই জায়গায় লাগালে একাই বের হয়ে যাবে, ঠিক আছে? যতটুকু পানি দিয়েছেন ততটুকু পানি কি বের হয়। যদি কম হয় সেক্ষেত্রে আপনি একটু কি বের করে নিতে পারবেন। এখন বেলুনটা নেই, এখন এটা কি টান দিয়ে বের হয়ে আসছে। এখানে কি কোনো লক গার্ড আছে? হ্যাঁ, লক গার্ড না থাকলে এটা কিভাবে হচ্ছে, নিউমেটিক লক আমরা যখন দিব তখনই কি হবে, হাইড্রোলিক শেষ। পানিটা তো লাস্ট পর্যন্ত যাচ্ছে না, লাস্ট পর্যন্ত কেন যাবে, এই যে ছিদ্র দিয়ে দেখেন এইটুক পর্যন্ত, দুইটা টিউব মানে ইউরিন বের হওয়ার ঠিক আছে? এটা দিয়ে আপনার ইউরিনটা বের হবে, তাই না? এটাতে আপনার ইউরিনটা কি হবে, বের হবে। এখন ইউরিনটা বের হচ্ছে, এটা যদি বের হয়ে যায় তাহলে কেমনে হবে, এটা আমরা কি করব, আটকাই দিব ভিতরে, ঠিক আছে? তাহলে আমাদের কি মনে রাখতে হবে যে প্রথমে ইনপুট করব, হ্যাঁ। তারপরে আমরা বের করব। এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে কি যতক্ষণ থাকে ততক্ষণ এটা লকই থাকবে, থাকলেও কি হবে না, এটা বের হয়ে যাবে না, ঠিক আছে? এটা লকই থাকবে। যখন আমরা এটাকে বের করে ফেলবো, এটার কাজ শেষ, তখন আমরা কি করব, টানলে বের হবে না, ঠিক আছে? তখন আমার কাজ হচ্ছে এখান থেকে কি করা, জাস্ট পানিটাকে রিলিজ করে দেওয়া। তাহলে কি পানি 5 ml দিছেন? হ্যাঁ, 5 ml দিছি, 5 ml রিলিজ করে নিছি, স্যার ম্যাক্সিমাম কত দেওয়া যায়? 10 ml, ঠিক আছে? 8 9 5 to 10 ml দিবেন, ঠিক আছে? তাহলে যথেষ্ট। ওকে, তাহলে এটা কি ভিতরে ফিক্সড হয়ে যাবে। ইউরিনারি ব্লাডার যদি এটা হয়, এটা যদি ইউরিনারি ব্লাডার হয়, এটা যদি ইউরেথ্রা হয়, তাহলে কি হবে, এটা এই পথে ঢুকবে, তাই না? এই পথে ঢুকে এই দিকটা আসবে, এসে এই পর্যন্ত যাবে, তাই না? যাওয়ার পরে কি এটা যখনই বেলুনটা ফুলবে তখন এটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে, এটা আর কি হবে না, আসবে না, ঠিক আছে? তখন এটাতে এর ভিতরে পানি ইউরিন আসলে এটা কি হবে, ইউরিনটা বের হয়ে যেতে থাকবে, ঠিক আছে? অটোমেটিক ভাবে তখন আর তাকে কি মূত্র ত্যাগের কোনো ইচ্ছাও আসবে না, টু বি কন্টিনিউ কিন্তু বের হবে, ঠিক আছে? আমরা ইউরিনারি সিস্টেমে দুইটা রোগ, আচ্ছা আপনাদের পড়াই নেই, ঠিক আছে, পড়ানো হয়। একটা হচ্ছে কি ইউরিনারি ইনকন্টিনেন্স, একটা হচ্ছে ইউরিনারি রিটেনশন।
এই সাধারণত ক্যাথেটারটা ব্যবহার করা হয় দুই ক্ষেত্রে। ইউরিনারি ইনকন্টিনেন্স মানে কি, মূত্র ধারণ ক্ষমতার অক্ষমতা। যেমন আপনি কি প্রস্রাব ধরে রাখতে পারেন না, প্রস্রাব সারাদিন কি ফোটায় ফোটায় করতেই থাকে, এই কেজে আপনাকে কি করা লাগবে, ক্যাথেটার পরায় রাখা লাগবে আপাতত, যে পর্যন্ত ফাইনাল ট্রিটমেন্ট না হয়। আরেকটা হচ্ছে কি রিটেনশন, প্রস্রাব কি হয় ভিতরে আটকে পড়ে, প্রস্রাব বের হয় না। এখন প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যার কারণে হোক, অন্য সমস্যার কারণে হোক, মূল প্রবলেমটা কি, এটা বের হয় না। ঠিক আছে, যদি বের না হয় সেই ক্ষেত্রে আমাকে কি ক্যাথেটার ব্যবহার। তাহলে ইউরিনারি ট্র্যাকের দুইটা কমন প্রবলেম, একটা হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স, একটা হচ্ছে ইউরিনারি রিটেনশন। দুই ক্ষেত্রে আমাকে কি ক্যাথেটার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এখন ক্যাথেটার কার ব্যবহার করতেছে এটার উপর ডিপেন্ড করে কি করতে হবে। এখন মনে করেন আপনাদের এই ব্যবস্থা জানলেন, জানার পরে মানুষের হিউম্যান ব্রেন তো সবসময় কি অ্যাক্টিভলি কাজ করে। এখন আপনার কাছে কমপ্লেন আসছে, কি কমপ্লেন, একটা বাচ্চা বয়স 3 বছর সারা রাত্রেবেলা বিছানায় প্রস্রাব করে, আপনি বলেন দাঁড়ান চিকিৎসা করতেছে। ঠিক আছে, আপনি রাত্রেবেলা কি করলেন, প্রত্যেক রাত্রে বাচ্চাকে কি ক্যাথেটার দিয়ে রাখেন। ঠিক আছে, আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু ক্যাথেটারের চিকিৎসা না, তাই না? অনেকের মাথায় এরকম আসতে পারে যে স্যার তো শিখাইছিল যে ওইখানে যদি কোনো ঝামেলা থাকে তাহলে বাথরুমটা এর ভিতরে কেন করবে, আমি একটা ব্যবস্থা করে দেই, বড় ডাক্তার হয়ে যাব। ঠিক আছে, এলাকার মধ্যে সবাই বলবে যে আরিফ বাবা খুব ভালো একটা ব্যবস্থা করে দিছে। ঠিক আছে, 3-4 বছরের বাচ্চা বিছানায় প্রস্রাব করে, তারা আপনি ক্যাথেটার পরায় রাখছেন রাতের বেলা। ঠিক আছে, এটা শুধুমাত্র মনে রাখতে হবে ইউরিনারি ইনকন্টিনেন্স, ইউরিনারি রিটেনশন, সার্জিক্যাল প্রসিডিউর রিলেটেড বিষয়গুলোর সাথে জড়িত সমস্যা। এমন হতে পারে যে কি প্রেগনেন্সির সময় অতিরিক্ত চাপে কি হতে পারে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এটা কি ব্যবহার করা লাগবে। মোট কথা, যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। এটা মূলত দরকার কিসের জন্য বলছিলাম, হসপিটালের জন্য। বাট এটা আপনারাও কি যদি ভালো প্র্যাকটিস করেন তাহলে এটাও কি আপনার কাজে লাগার সম্ভাবনা অনেক বেশি। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা বলছি কি 14, 16, 18, 20, তাই না? এই কয়েকটা ক্যাথেটার কি ওয়াইডলি ইউজড ক্যাথেটার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, এটা তো ক্লিয়ার তাই না? যেখানে কি বেলুনের ভিতরে জাস্ট পানিটা দিলেই কি হবে, বেলুনটা ফুলে যাবে। আবার এটা আমরা বের করে নিতে হবে, তা না হলে এটা আবার কি হবে, একাই উঠে চলে আসবে। আপনি যদি সিরিঞ্জটা লাগায় রাখেন তখন ব্যথা অনুভব হয় না? কোথায় ব্যথা অনুভব তো অবশ্যই হয়। ব্যথা অনুভব না হলে তো আমরা জ্যাসোকেন জেল দিতাম না। আপনার ভিতরে ঢুকবে না এমনি এমনি এত কষ্ট। নেড়ে যেত মোটা জিনিসটা কি হবে কি? হ্যাঁ, সেই জন্যই তো আমরা জ্যাসোকেনটা দিয়ে দিচ্ছি। জ্যাসোকেন কি সাময়িক কি করে দিবে আপনাকে, আমরা কি জ্যাসোকেন দেওয়ার পর আমরা সেলাই করি না? জ্যাসোকেন ইনজেকশন দেওয়ার পর কি করি আমরা, এটা দিয়ে সেলাই করতে সাবজেক্ট দিয়ে এটা তো কি ইনজেকশন আমাদের তো ভিতরে দিতে হবে, এটা তো জেল। তার মানে কি এটাও লোকাল অ্যানেস্থেশিয়া, একটা লোকাল জায়গায় কি করবে, অ্যানেস্থেশিয়া করে দিবে। তার মানে কি ওইখানে কোনো অনুভূতি আপনার ওইভাবে থাকবে না, ব্যথাটা আসবে কোথা থেকে। এরপরে যখন ফিক্সড হয়ে যাবে তখন তো রাস্তায় বন্ধ, এদিক দিয়ে আর কিছু বের হবে না, তখন আর তেমন কিছু লাগবে না। ঠিক আছে, এখন আপনারা এসে প্রত্যেকে কি একবার করে বেলুনটা ফুলিয়ে যাবেন, যেন আপনাদের কি ইউজ টু হয়। জিনিসটা কি করবেন, শেষ থাকবে না? থেকে যাবে কেন, সিরিঞ্জটা আলাদা। খুললে আমরা সিরিঞ্জটার সাথে কি নিডিলের সাথে সিরিঞ্জ যেভাবে লাগে এটা কি সেভাবে লাগবে, ধরে খালি একটা প্যাচ দিলে কি বেরিয়ে যাবে। অটো লক এটা। সিরিজ তো কইলা বলে স্যার এটা ওইটা হচ্ছে অটো লক। সিরিঞ্জ তো আলাদা। ওইটা অটো ভালভ, এটা ভালভের ভিতরে অটো আছে, পাঞ্চ হবে ভিতরে যাবে, পাঞ্চ হবে না লক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আপনারা আসেন একজন করে কি ওইখান থেকে তুলেন। আমাদের কি আরো বড় ডিটেল ছিল না? সমস্যা নাই, এর বড় নেই। ওকে ঠিক আছে।